বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আশা করছি এই করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা বাসায় বসে পড়াশোনা যতটুকু সম্ভব নিয়মিত করছো, কারণ নিয়মিত পড়াশোনা আসলে কোনো বিকল্প নাই। ঠিক আছে, তোমরা যে আমরা আগে ক্লাসগুলোতে যে সমস্ত পড়াশোনা পড়িয়েছি, বিভিন্ন স্যাররা যে সমস্ত পড়া তোমাদেরকে পড়াচ্ছেন, কাজ দিচ্ছেন, আশা করি তোমরা সেগুলো বাসায় করছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসে আমাদের আগে পড়িত দুটি চ্যাপ্টারের সমন্বয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দুই চ্যাপ্টার, প্রথম অধ্যায় এবং এই যে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, এই দুইটা চ্যাপ্টারের উপর একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমরা দেখতে পাচ্ছ, উদ্দীপক এবং প্রশ্ন দেওয়া আছে কাজ, ক্ষমতা, শক্তি এবং প্রথম অধ্যায়, হ্যাঁ, যেটার মধ্যে আসলে মূলত দেওয়া আছে পরিমাপ এবং মূলত পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। ঠিক আছে, কীভাবে পদার্থবিজ্ঞানের পর্যন্ত এই পর্যায়ে এসে পৌঁছেছে, তার উৎপত্তি, ভূৎপত্তি, ক্রমবিকাশ যাবতীয় বিষয়, এবং একই সাথে পরিমাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ে। আজকে আমরা প্রথম অধ্যায় সমন্বিত এবং চতুর্থ অধ্যায় যেখানে মূলত কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, এই দুটো চ্যাপ্টারের উপর পদার্থবিজ্ঞানের এই দুটো চ্যাপ্টারের সমন্বয়ে একটি সৃজনশীল খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি আর কথা না বাড়িয়ে চলো আমরা সৃজনশীলটার দিকে চলে যাই। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে এবং একই সাথে দুটো প্রশ্ন ঘ দেওয়া আছে। আমরা একটু আগে উদ্দীপকটার দিকে একটু চোখ বুলাই। উদ্দীপকে আসলে কি বলা হয়েছে? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ একটা গোলকের ছবি দেওয়া আছে। বলা হয়েছে গোলকটিকে ভূমি হতে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হলো। তোমরা আশা করি অবশ্যই দেখতে পাচ্ছ। বলা হয়েছে যে ভূমি হতে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হলো গোলকটিকে। এই যে গোলকটিকে আমি একদম আসলে হুবহু বা সঠিক এক্স্যাক্টলি একটা গোলক আঁকতে পারে, তারপর মোটামুটি একটা ছবি বা চিত্র এঁকেছি একটা গোলকের। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। বলা হয়েছে গোলকটিকে ভূমি হতে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হলো। এটা হলো তথ্য। আরো কিছু তথ্য দেয়া আছে। ঠিক আছে, গোলকটির ঘনত্ব আমি একটু এখানে লিখি। গোলকটির ঘনত্ব রো সমান 7.80 গ্রাম পার সিসি। হ্যাঁ, 7.80 গ্রাম পার সিসি বা গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা গোলকটার ঘনত্ব দেয়া আছে। তারপর বলা হয়েছে গোলকটিকে যখন পরিমাপ করার জন্য পরিমাপ করা হয়েছে, একটা স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপ যখন করা হয়েছে গোলকটির সেক্ষেত্রে প্রধান স্কেল পার পাওয়া গেছে 5 সেন্টিমিটার। প্রধান স্কেল পার পাওয়া গেছে কি 5 সেন্টিমিটার। হ্যাঁ, খেয়াল করতেছো আশা করি বিষয়টা। গোলকটি যখন আমরা ব্যাস পরিমাপ করতে গেছি, দেখা গেছে স্লাইড ক্যালিপার্স দিয়ে কি ব্যাস পরিমাপের সময়, স্লাইড ক্যালিপার্স দিয়ে ব্যাস পরিমাপের ক্ষেত্রে বা ব্যাস পরিমাপের সময় এই সকল ডাটা পাওয়া গেছে। গোলকটিকে যখন স্লাইড ক্যালিপার্স দিয়ে ব্যাস পরিমাপ করতে গিয়েছি আমরা চেষ্টা করেছি, সেক্ষেত্রে স্লাইড ক্যালিপার্সের এই সকল তথ্য পাওয়া গেছে। প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 5 সেন্টিমিটার। তারপর তোমার ভার্নিয়ার সমাপতন পাওয়া গেছে 9। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। সেটা আমরা স্লাইড ক্যালিপার্স থেকে চেক করে দেখেছি। চেক করার সময় আমরা পেয়েছি যে তোমরা নিশ্চয়ই এই স্লাইড ক্যালিপার্স দেখেছো। স্লাইড ক্যালিপার্সের মধ্যে দুটো স্কেল থাকে, একটা হলো যে ভার্নিয়ার স্কেল, একটা হলো প্রধান স্কেল। ঠিক আছে, তো এখানের মধ্যে যে বিষয়টা হয় আমরা এটা একটু মিলিয়ে দেখতে হয় যে হ্যাঁ, যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সাথে মিলে যায় বা কত ভাগের সমান হয়। আমাদেরকে যে স্কেলটা দেওয়া হয়েছে, যে স্লাইড ক্যালিপার্সটা দেওয়া হয়েছে, ওখানের মধ্যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। আশা করি বিষয়টা খেয়াল করতেছো। তাহলে এই বিষয়টা এই তথ্যটা আমাদেরকে দেওয়া হয়েছে।
ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেল 19 ভাগের সমান। তারপর আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সমান বা এক ভাগের মান সমান হলো যে 1 মিলিমিটার। এই সকল তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এগুলাকে কাজে লাগিয়ে আমরা এই যে এই এই সৃজনশীল প্রবলেমটা আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো বিষয়টা। আমি একটু আবার তোমাদেরকে রিমাইন্ড দেই। একটা গোলক দেয়া আছে, গোলকটির ঘনত্ব আমাদেরকে বলে দিছে 7.80 গ্রাম পার সিসি, এবং গোলকটিকে যখন স্লাইড ক্যালিপার দিয়ে তার ব্যাস পরিমাপ করার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন পাওয়া গেছে 9, এবং একই সাথে চেক করে দেখা হয়েছে যে ভার্নিয়ার স্কেলটির 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। ঠিক আছে, এবং একটা তথ্য আমাদেরকে দেয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে ভাগগুলো আছে, দাগ কাটাগুলো আছে, সেই প্রতিটা ভাগের মান হলো যে 1 মিলিমিটার। ঠিক আছে, এখন এইগুলো তথ্য, এইগুলো উদ্দীপক। প্রশ্ন কি কি, তো আমাদের কি কাজ করতে হবে, আমাদের কাজটা কি? আমরা একটু কাজটার দিকে চোখ বুলাই। আমাদেরকে বলা হয়েছে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে গ নাম্বারে। এটা হলো যে আমাদের গ নাম্বারের কাজ। গ নাম্বারের কাজটা কি? গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এটা একটা গেল। তারপর ঘ নাম্বারে বলা হয়েছে যে ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। তাহলে ঘ নম্বর প্রশ্নটা কি বলা যে ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে কোনটি বেশি হবে সেটা আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করতে হবে। দুইটা কাজ। গ নম্বরে আমাদের বলছে কি গোলকটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তার জন্য কিছু তথ্য উপাত্ত দেয়া আছে, প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, হ্যাঁ, তারপরে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এই সকল তথ্য দেয়া আছে। হ্যাঁ, তারপরে ঘ নম্বরে বলা হয়েছে ভূমি হতে 15 মিটার উচ্চতায় এই যে গতিশক্তি ও বিভব শক্তির পরিমাণ কোনটা বেশি হবে সেটা বের করতে হবে। অবশ্য তার জন্য আমাদের বলে দিয়েছে যে এখানে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, গোলকটিকে ভূমি হতে 15 মানে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হলো। গোলকটি কি ভূমি হতে 50 মিটার উচ্চতায় নিয়ে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি, ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে কোনটা বেশি হবে সেটা আমাদেরকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করতে হবে। এটা আমাদের কাজ। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তাহলে এগুলো একটু মুছে দিতে হবে। আমি একটু এদিকে মুছে দেই, না হয় এদিকে জায়গা হবে না। এই তথ্যগুলো থাক, এই তথ্যগুলো না থাকলে আবার তোমরা বুঝতে পারবে না। তাহলে আমাদের প্রথম কাজ হলো গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করা। কি আমাদের প্রথম কাজটা হলো যে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করা। তো গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমরা জানি যে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা বস্তুর পাঠ নির্ণয় করার জন্য, মানে পরিমাপ নির্ণয় করার জন্য, সেটা আমরা জানি যে, খেয়াল করো বিষয়টা, তোমরা অবশ্যই সূত্রটা শিখে আসছো। সেক্ষেত্রে পরিমাপটা পাওয়ার জন্য প্রধান স্কেল পার্ট নিতে হয়। এটা তোমরা অবশ্যই জানো, না হয় যারা জানো না তারা অবশ্যই আজকে এখান থেকে জেনে নিলা, বিষয়টা মুখস্থ করে নিবা। প্লাস তারপর হলো যে ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে, গুণন ভার্নিয়ার ধ্রুবক বিসি, প্রধান স্কেল পার্ট যোগ বি গুণ বিসি। ঠিক আছে, এই বিটা হলো যে ভার্নিয়ার সমপাতন। ঠিক আছে, ভার্নিয়ার সমপাতন, আর এটা হলো যে বিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রধান স্কেল পার্ট আমাদেরকে দেয়া আছে, খেয়াল করো 5 সেন্টিমিটার। তারপরে ভার্নিয়ার সমপাতন, মানে এই যে ভার্নিয়ার সমপাতনটা হলো কি সেটা যারা জানো না সেটা একটু জেনে নাও। ভার্নিয়ার সমপাতন হলো যে খেয়াল করো বিষয়টা, প্রধান স্কেলের একটি দাগ ভার্নিয়ার স্কেলের একটি দাগের সাথে মিলে যায়, সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। প্রধান স্কেলে একটি দাগ, যে কোনো একটি দাগ, প্রধান স্কেলের যে কোনো একটি দাগ ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায়।
ঠিক আছে, ঠিক কত নম্বর দাগটা মিলে গেল সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। আমি আবার বলি বিষয়টা, প্রধান স্কেলে আমরা যখন কোনো একটা বস্তু পরিমাপ করব ফ্ল্যাট ক্যালিপার্সের মধ্যে নিয়ে, তখন দেখা যায় যে প্রধান স্কেলে যে কোনো একটা দাগ ভার্নিয়ার স্কেলে যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। ঠিক আছে, ঠিক যত নম্বর দাগটা মিলে যায়, ঠিক যত নম্বর দাগটা মিলে যায় তাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন, যেটাকে আমরা বি বলছি, এই যে বি। ঠিক আছে, আর বিসি হলো যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেল পার্টটা আমাদেরকে উদ্দীপকে দিয়ে দিছি, প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন দিয়ে দিছে 9। তাহলে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবকটা বলে দেয় নেই, ভার্নিয়ার ধ্রুবকটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবকটা তাহলে আমরা নির্ণয় করছি। তাহলে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা বের করার দুটো মেথড আছে। একটা হলো যে আমি খেয়াল করে আমি দুটো তোমাদের দেখাবো। ভার্নিয়ার ধ্রুবক বের করার দুটো মেথড আছে। একটা হলো যে S/N, এই সূত্র দিয়ে বের করা, হ্যাঁ এটা দিয়ে বের করা যায়। আগে প্রথমে আমি এটা দিয়ে দেখাই, খেয়াল করে বিষয়টা। S হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, S হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হলো যে এখানে আমাদের বলে দিছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার লিখলাম। তারপর n, nটা কি? n হলো যে, খেয়াল করো বিষয়টা, n বলতে আমরা কি বুঝি, হ্যাঁ n বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা একটু খেয়াল করো। n বলতে এখানের মধ্যে s হলো যে, আবার খেয়াল করো বিষয়টা, s হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সমান। ঠিক আছে, আর n হলো যে কয়টা ভাগ মিলে যাচ্ছে। দেখো, ভার্নিয়ার স্কেলে 20 ভাগ, প্রধান স্কেলে 19 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, প্রধান স্কেলের 19 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে, ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে সেটাকে বলা হয় n। ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে সেটাকে বলা হয় কি, n বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এনটা বুঝে নিলাম। s হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। আমাদের এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হলো যে 1 মিলিমিটার, আর এটা হলো যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো যে 20। তাহলে আমরা এটা একটু ভাগ করে দেখি কত আসে। 1 divided by 20, 0.05 মিলিমিটার। এটা হলো যে ভার্নিয়ার ধ্রুবক। এটা একবার বের করো, তাহলে এটা মনে রাখবা তোমরা। ভার্নিয়ার ধ্রুবক বের করার একটা পদ্ধতি হলো যে S/N। S হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর n হলো যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, n হলো যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত, যেটা এখানে ছিল যে 1 মিলিমিটার, এই যে 1 মিটার লিখেছি। আর এটা হলো যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আমাদের এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ছিল 20 ভাগ। তাহলে এটা গেল, এটা একটা মেথড। আরেকবার বের করতে পারি ভার্নিয়ার ধ্রুবকটা, আরেকবার বের করা যায়। সেটা হলো যে আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। ভার্নিয়ার ধ্রুবক বিষয়টা কি, ভার্নিয়ার ধ্রুবক বিষয়টা যদি আমাদের জানা থাকে সেটা আমরা ওভাবে বের করতে পারি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ঠিক কতটুকু ছোট সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আবার বলি বিষয়টা আমি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তো সেটা যদি আমরা বের করতে চাই, আমরা দেখলাম যে এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হলো যে 1 মিলিমিটার, 1। ঠিক আছে, এখন এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট সেটা যদি বের করতে চাই, তাহলে তো আমাকে আগে জানতে হবে যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত, সেটা আমাদের জানতে হবে না আগে।
এটা হলো যে প্রধান স্কেলের 1 ভাগ 1, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হলো 1 মিলিমিটার, ঠিক আছে? হ্যাঁ, তারপর ভার্নিয়ার স্কেলের এই যে 1 ভাগের মান কত সেটা তো আমাকে জানতে হবে আগে, ঠিক আছে? তাহলে সেটা যদি জানতে চাই আমাদেরকে এখানে বলে দিয়েছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। তো সেটা এখান থেকে আমরা বের করতে পারি যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত। তাহলে আমরা যেহেতু ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সাথে মিলে যায়, তাইলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান হবে যে 19/20 এত মিলিমিটার। এগুলো আমরা লিখি 1 মিলিমিটার এত মিলিমিটার। এখন আমরা পেয়ে যাব যে আসলে ভার্নিয়ার ধ্রুবক যেটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে কতটুকু ছোট, সেটার জন্য আমরা যদি বের করতে চাই প্রধান স্কেলের 1 ভাগের মান আমাদেরকে বলে দিয়েছে 1 মিলিমিটার। এই যে 1 মিলিমিটার লিখেছি। এখন সেই 1 মিলিমিটারের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট সেটা যদি জানতে চাই আমাদের আগে তো জানতে হবে যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত। প্রধান স্কেলের 1 ভাগের মান আমরা জানি, প্রশ্নে বলে দিছে। তাহলে আমাদের আগে এখন জেনে নিতে হবে যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত। তাইলে আমরা প্রধান স্কেল থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান বিয়োগ করলে পেয়ে যাবো যে আসলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানটা প্রধান স্কেলের 1 ভাগের মান থেকে কতটুকু ছোট, ঠিক আছে? তো তার জন্য আমরা এখানে লিখলাম প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত? যেহেতু ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। তাহলে সেটা আমরা এখান থেকে জানতে পারবো যে আসলে কি এটা একটু আমরা যদি নিয়ম করতে চাই সেটা কিন্তু করতে পারবো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 20 ভাগের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের মান সমান প্রধান স্কেলের, খেয়াল করো, 19 ভাগের সমান, ঠিক আছে? 19 ভাগ প্রধান স্কেল। ভার্নিয়ার স্কেলের এটা একটু তোমাদেরকে বুঝাই দিই বিষয়টা। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান 19 ভাগ প্রধান স্কেল বা প্রধান স্কেল 19 ভাগ, ঠিক আছে? এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেলে কি 19 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান প্রধান স্কেলে 19 ভাগ। ঠিক আছে? তাহলে এটা যেহেতু 1 ভাগ তাহলে ভাগ হবে এখানে 20 ভাগের সমান 20 ভাগ বা ভার্নিয়ার স্কেলে 20 ভাগ, ভার্নিয়ার স্কেলে 20 ভাগ। ঠিক আছে? এই আশা করি বুঝতে পারছো। ভার্নিয়ার স্কেলে 20 ভাগ আমাদের বলে দিচ্ছে প্রধান স্কেলে 19 ভাগের সমান। তাহলে 1 ভাগ একটু 19/20। আশা করি বুঝতে পারছো, সেজন্য এই যে এখানে 19/20 লিখছি। এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে 20 ভাগে 19 বা 19/20 কেন লেখা হয়েছে। এই যে এখানে আমাদের বলে দিচ্ছে ভার্নিয়ার স্কেলে 20 ভাগের মান সমান প্রধান স্কেলে 19 ভাগের সমান। তাহলে আমরা জানতে চাই যে কি ভার্নিয়ার স্কেলে 1 ভাগের মান কত। প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার বলে দিয়েছি। এখন এই ভার্নিয়ার স্কেলের 1 ভাগটা প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে কত ছোট সেটা আমাদের বের করতে হবে। আবার বলি বিষয়টা আমি, ভার্নিয়ার স্কেলের 1 ভাগটা প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে কতটুকু ছোট সেটা যদি আমরা জানতে চাই আমাদের প্রধান স্কেলের 1 ভাগের মান কত জানতে হবে, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত জানতে হবে, তারপর একটা থেকে একটা বিয়োগ করব, তাইলে আমাদের চলে আসবে। তো আমাদেরকে প্রধান স্কেলের 1 ভাগের মানটা বলে দিয়েছে প্রশ্নে যে উদ্দীপকে, কিন্তু ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত সেটা তো বলে দেয় নাই। সেজন্য আমরা কি করেছি, এই যে সূত্রটা ব্যবহার করছি এটা কিভাবে আছে আমি দেখাই দিচ্ছি। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান হলো যে প্রধান স্কেলের 19 ভাগ।
এটা বার্নিয়ার স্কেলে 1 ভাগের মান কত? এই যে 19/20, এই যে 19/20, এই 19/20 লিখছি। ঠিক আছে, তাহলে বার্নিয়ার স্কেলে 1 ভাগের মান হলো যে 20/19 মিলিমিটার, 20/19 মিলিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা গেল। এখন আমরা এখানের মধ্যে বিয়োগফলটা করে ফেলি, বিয়োগটা করলেই আমাদের কাজ শেষ। আমরা এই যে এখানে একভাবে আমি দেখেছি বার্নিয়ার ধ্রুবক, তোমরা এইভাবে সহজে করে ফেলবা। আমি একটু বুঝাই দিলাম বিষয়টা যে আসলে আরেকভাবে এইভাবে করা যায়, এইভাবে তোমরা করতে পারো চাইলে। তাহলে আমি দেখি এইভাবে করলে কত আসে, বিয়োগ 19/20 ব্র্যাকেট ক্লোজ করি, আছে 0.05, 0.05। এইভাবে দেখো দুইভাবে সমান আসছে। তো তোমরা এইভাবে করলে বেটার হবে, সেটা শর্টকাট, এটার মধ্যে একটু ঝামেলা বেশি। আমি দেখাই দিলাম বিষয়টা। তাহলে আমরা কিভাবে কেউ প্রধান স্কেলেরটা লিখবো, প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার বলা আছে। আর এখানে লিখবো যে কি, ভার্নিয়ার স্কেলে 1 ভাগের মান কত, ভার্নিয়ার স্কেলে 1 ভাগের মান। তো ভার্নিয়ার স্কেলে 1 ভাগের মান কিভাবে বের করবো, যে ভার্নিয়ার স্কেলের যতটা ভাগ প্রধান স্কেলের যতটা ভাগের সমান হয়, ভার্নিয়ার স্কেলের যতটা ভাগ প্রধান স্কেলের যতটা ভাগের সাথে সমান হয়। এই যে যেহেতু ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, সেজন্য এই যে এইটাকে ওই ভার্নিয়ার স্কেলের 20 ভাগটাকে প্রধান স্কেলের 19 ভাগ দিয়ে ভাগ করছি, বিয়োগ করছি, চলে আসছে। এভাবে ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করতে পারি, এভাবে করতে পারবা, এভাবে করতে পারবা। এভাবে একটু সহজ বেশি, যে প্রধান স্কেলের 1 ভাগের মান লিখে দিবা। আমাদের এখানে 1 মিলিমিটার দেওয়া আছে, আমরা 1 লিখছি। হ্যাঁ, তারপরে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20/20। ঠিক আছে, আমি এই জন্য আলোচনা করছি না, এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। আশা করি আর এই বিষয়ে কারো কোনো বিভ্রান্তি নাই। তাহলে আমরা এখন চলে যেতে পারবো। এখানে আমি এই জায়গায় লিখি একটু তথ্যগুলো। ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল টু 0.05 মিলিমিটার। এখন ভার্নিয়ার সমপাতন ভি আমাদের বলে দিচ্ছে 9। ঠিক আছে, তারপরে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্টটা আমরা এখন লিখে নিব। প্রধান স্কেল পার্টকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করি, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা এই বিষয়গুলো পেয়ে গেলাম। সুতরাং ব্যাস, যেটাকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়, এই যে গোলকটা ব্যাস নির্ণয়, আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, আমরা প্রথমে ব্যাস বের করব। সূত্রটা প্রথমে লিখি, এম প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। ব্যাস ডি সমান প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেল পার্ট হলো 5 সেন্টিমিটার যোগ ভার্নিয়ার সমপাতন হলো 9, ভার্নিয়ার ধ্রুবক হলো যে 0.05 মিলিমিটার। এখন এগুলো আমরা বাই করব, এগুলোকে এখানে সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটার আছে, সবগুলো আমরা এই মিলিমিটার সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে আমি হিসাবটা করি একটু। 9 গুণন 0.05 0.05 আসছে। ঠিক আছে, তো 0.05 মিলিমিটার আসছে। এটাকে আমরা এই যে খেয়াল করো বিষয়টা, মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাব, মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই 10 দিয়ে ভাগ করে নিতে হবে পরিমাণটাকে। 5 সেন্টিমিটার প্লাস 0.45 মিলিমিটার, এটাকে 10 দিয়ে ভাগ করলে আমাদের সেন্টিমিটারে চলে আসবে। যোগ 10 দিয়ে যদি ভাগ করি, এটা কত হবে, 10 দিয়ে ভাগ করে নিলাম আমরা 0.045, এটা এখন সেন্টিমিটার হয়ে গেছে। 10 দিয়ে ভাগ করেছি মিলিমিটারকে, যেহেতু 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, যেহেতু 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, সেজন্য আমরা মিলিমিটারটাকে 10 দিয়ে ভাগ করে
সেন্টিমিটার নিয়েছে। এখন এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তাহলে যোগ করে নিই 5.045 সেন্টিমিটার। এটা হলো গোলকটার ব্যাস। আমাদের কিন্তু মূলত ব্যাসার্ধ বাইর করতে বলছে। তাহলে আমরা এক কাজ করি, এগুলার কাজ শেষ। এগুলো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের কিন্তু ব্যাসার্ধ বাইর করতে বলছে, সুতরাং ব্যাসার্ধ আর সমান d/2। তাহলে আমরা পাবো যে 5.045 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। 5.045 ভাগ 2, তাহলে পাচ্ছি যে আমরা 2.5226 সেন্টিমিটার। এটাই হলো কি গোলকটির ব্যাসার্ধ। এটাই গোলকটির ব্যাসার্ধ। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। আমি কিন্তু একদম ডিটেইলি আলোচনা করলাম বিষয়টা। আশা করি একটু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, হচ্ছে না। তাহলে এটা গেল। এবার আসি আমি এটা একটু পাশে লিখে রাখি কোথাও। গোলকের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আর তেমন কোনো কাজ নেই, আমি এখানে লিখে রাখতেছি। এখানে একটু লিখে রাখি আর এর মানটা কত পাইছি আমরা। আর সমান 2.5226 সেন্টিমিটার। তাহলে এগুলো আমার আর প্রয়োজন হবে না, এগুলো আমি সব মুছে দিচ্ছি। 2.5226 সেন্টিমিটার হলো যে গোলকটার ব্যাসার্ধ। 5225, সরি 5225, 6 না 5 হবে এটা, 5। গোলকটার ব্যাসার্ধ আমরা পাইলাম যে 2.5225। ঠিক আছে, 2.5225। তাহলে গোলকটার ব্যাসার্ধ আমরা কত পেয়েছিলাম? কারণ লিখতে আমি 6 লিখে ফেলছি। 2.5225 সেন্টিমিটার। এটা হলো গোলকটার ব্যাসার্ধ। ঠিক আছে, 5225 গোলকটার ব্যাসার্ধ এটা। আচ্ছা, এবার ঘ নম্বরে আমরা আসি। ঘ নম্বরে বলা হয়েছিল যে আমাদের গোলকটিকে যদি ভূমি হতে 50 মিটার উচ্চতা নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বেশি হবে নাকি বিভব শক্তি বেশি হবে? আবার বলি বিষয়টা, গোলকটিকে যদি ভূমি হতে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বেশি হবে নাকি বিভব শক্তি বেশি হবে, সেটা আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করছি। আমরা জানি বিষয়টা, আমি একটু লিখি না, এখানে একটু তোমাদেরকে বলি। বিভব শক্তি B সমান আমরা জানি যে mg/x, যেটা লিখি না কেন। আর গতিশক্তি T সমান হাফ mv²। এই সকল তথ্য আমাদের লাগবে। এগুলো ছাড়া আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে পারবো না। বিভব শক্তির জন্য m লাগবে, অভিকর্ষ ত্বরণ লাগবে, আর উচ্চতা লাগবে। আর গতিশক্তির জন্য ভর m লাগবে এবং বেগ লাগবে। গতিশক্তির বেগ কত বেগে আছে, তার বেগটা কত। তো আমরা প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো গোলকটির ভর বের করতে হবে, ভর। ঠিক আছে, গোলকটির ভর বের করতে হবে, ভর m বের করতে হবে। ভর m সমান আমরা জানি যে v রো। ঠিক আছে, v রো সেটা আমরা জানি। আর রো হলো যে ঘনত্ব আর v হলো আয়তন। তাইলে আমরা এখান থেকে হিসাব নিকাশগুলো একটু করি। যেহেতু এটা একটা গোলক, গোলকের আয়তনের সূত্র আমরা জানি যে 4/3 পাই আর কিউ। আর ঘনত্ব রো এখানের মধ্যে বলা আছে যে 7.80 গ্রাম পার সিসি। এখানে তথ্য লিখে নেই। ঘনত্ব রো বলা আছে 7.80 গ্রাম পার সিসি। ঠিক আছে, এই হলো বিষয়টা। এখন এখানে আমরা একটু মানগুলো বসাবো, আর এর মান। তারপর আর হলো এখানে ব্যাসার্ধ, যেটা আমরা কিছুক্ষণ আগে ঘ নাম্বার বের করেছি 2.52
5226 না সরি 5225 সেন্টিমিটার। এখন এই মানগুলো আমাদের বসাইতে হবে, ঠিক আছে? আমরা মানগুলো বসাই একটা 4/3, পায়ের মান হলো যে 3.1416 এবং আর এর মান হলো যে 2.5225 হোল কিউব। তারপরে যেটা এই যে গ্রাম সিসি আছে এটাকে আমাদেরকে কেজি, কেজি মিটার নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা যদি এটাকে কেজি মিটার নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, খেয়াল করে বিষয়টা। এটা আসলে আমাদের এই কি বলে কেজিতে নিয়ে আসাটাই অধিকতর যৌক্তিক হবে। আমরা এটাকে কেজিতে নিয়ে আসবো, খেয়াল করে বিষয়টা। এখন এখানে আমরা একটু মানগুলো এই 7.80 গ্রাম পার সিসিটা হলো তার কি আসলে ঘনত্ব। প্রথমে এটা থাক, এগুলো আমরা এখানে একগুলো না রেখি 7.80 লিখলে এটা আসলে এখানের মধ্যে আমরা বড়টা পাবো যে গ্রামে, বড়টা গ্রামে পাবো, জিএম গ্রাম। পরে না হয় এটাকে আমরা এই যে 1000 দিয়ে ভাগ করে কেজি দিয়ে নিয়ে আসবে। এখন আমরা দেখি কত আসে আমাদের। আমি একটু এখানে লিখতেছি ক্যালকুলেশনটা, তোমরা একটু ঠিকভাবে করবে, একটু লম্বা ক্যালকুলেশন। 4/3 গুণন 3.1416 গুণন ব্র্যাকেট দিতে হবে 2.5225 ব্র্যাকেট ক্লোজ, কিউব দেওয়া লাগবে, কিউব দিলাম, গুণ দিলাম 7.80। এই লেখা শেষ। এখন আমি দেখি ক্যালকুলেশন করে কত আসে। ক্যালকুলেশন করে যেটাই আসে সেটাই মূলত এটার ইয়ে হবে। তাহলে বটটা আমরা পাইলাম যে 5.4.42 লিখতে পারি, এত গ্রাম। এটাই হলো গোলকটার ভর। মোটামুটি ভাবে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, 524.42। এটা হলো গোলকটার ভর, ঠিক আছে? এটাকে আমরা এখন কেজিতে নিয়ে আসি। কেজিতে নিয়ে আসার জন্য আমরা এই যে 1000 দিয়ে ভাগ করে দিব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো যে 0.5242 কেজি। 1000 দিয়ে ভাগ করে নিয়েছি, আর কিছুই না। 0.0 পয়েন্ট একটু স্পষ্ট করে দেই, এই 0.52442 এত কেজি। এটা হলো কি গোলকটার ভর। এখন ভর যেহেতু পেয়ে গেছি, আমরা অন্যান্য কাজগুলো শুরু করতে পারি। আমি এদিকে একটু লিখে রাখি যেটা পেলাম। এগুলো আসলে আমাদের এখন আর তেমন প্রয়োজন নেই, এগুলো মুছে দিতে পারি। আমি এখানে একটু লিখে রাখি গোলকটার ভর m সমান 0.52442 কেজি। এটাই হলো কি গোলকটার ভর। এগুলো আমি মুছে দিই, 0.52242 কেজি। এগুলো আমার দরকার নাই। এটা আসলে ভরটা আসলে বিভব শক্তি বের করার জন্য লাগবে, গতি শক্তি বের করার জন্য লাগবে। সেজন্য আমরা ভরটা বের করে নিলাম। তারপর আসি জি এর মান তো আমরা জানি, এই উচ্চতায় বিভব শক্তি কত হবে আমরা বের করে ফেলতে পারবো। এখন গতি শক্তির জন্য ভি এর মানটা লাগবে আমাদের। গতি শক্তির জন্য ভি বেগটা লাগবে, ঠিক আছে? আমরা একটু সূত্র দিকে যাই, আমাদের ভি এর মানটাও লাগবে। যেহেতু এখানে একটু লিখি আমি, এখানে ক্যালকুলেট আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর জন্য আমরা জানি যে এটা প্লাস হয়, আবার যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন মাইনাস হয়। যেহেতু আমাদের বস্তুটা
50 মিটার উচ্চতা থেকে পড়তেছে, তাহলে এটা প্লাস হবে, এটা মনে রাখবা। 50 মিটার উচ্চতা থেকে যেহেতু বস্তুটা পড়তেছে, তাইলে এটা যেহেতু পড়ন্ত বস্তু, তার জন্য এটা প্লাস। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর জন্য, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য এটা হবে মাইনাস। ঠিক আছে? তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এটা গেল। এখন এটা আমরা জানি আদি বেগ, আর জি অভিকর্ষণ ত্বরণ, আর এইচ হলো যে অতিক্রান্ত দূরত্ব। তা কি পরিমাণ ডিসটেন্সে অতিক্রম করলো বস্তুটা, কি উপর থেকে উপরে এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি পরিমাণ দূরত্ব, অর্থাৎ কি পরিমাণ নামলো, কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো বা কি পরিমাণ নামলো, আর উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি পরিমাণ উচ্চতায় উঠলো, কি পরিমাণ উচ্চতায় উঠলো। যেহেতু এই বস্তুটা পড়ন্ত বস্তু, তাইলে আমরা দেখবো যে সে উপর থেকে কতটুক নিচে নামলো, উপর থেকে কতটুক নিচে নামলো। এই বিষয়, এগুলো কিন্তু একটু বিভ্রান্তিকর বিষয়, ছেলেমেয়েরা ভুল করে ফেলে। এখানে এসের জায়গায় 15 বসাই দেয়, যে যেহেতু 15 মিটার উচ্চতায় বলা হয়েছে, যে 15 মিটার উচ্চতায় বলা হয় যেহেতু হয়েছে, এখানে এই 15 বসাই দেয়। কিন্তু আবার অনেকে 50 বসাই দেয়, ভূমি হইতে 50 মিটার উচ্চতায়। কিন্তু বিষয়টা তো আসলে এরকম না, একটু খেয়াল করো। তাহলে এখানে এইচ মানে হলো যে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, কি পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো। ঠিক আছে? তাহলে আমরা এখানের মধ্যে একটু লিখি, আমি এখানে ডিটেল লিখতেছি না। যেহেতু বস্তু গোলকটিকে মানে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই আমরা ধরবো যে সেটা স্থির অবস্থা থেকে পড়তেছে, তাহলে আদি বেগ ইউ সমান 0। যেহেতু গোলকটিকে 50 মিটার উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই গোলকটা এই যে কি বলে স্থির অবস্থা থেকে পড়তেছে, তাহলে আদি বেগ ইউ সমান 0। ঠিক আছে? আবার জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এইচ এর ক্ষেত্রে বিষয়টাতে আসি। এইচ এর ক্ষেত্রে কি হবে? এইচ অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, ভূমি হতে 50 মিটার দূরত্ব, 50 মিটার উঁচুতে আছে। ঠিক আছে? কিন্তু যেহেতু ভূমি হতে আমাদেরকে বলা হয়েছে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করা লাগবে, মানে কোনটা বেশি হবে? ভূমি হতে 15 মিটার উচ্চতায়, সাপোজ কথার কথা এটা ভূমি, এতটুক হলো যে 50 মিটার। আমি একটা চিত্র দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, এতটুক হলো 50 মিটার। আমাদেরকে বলা হয়েছে যে এতটুক পর্যন্ত, ধরলাম যে এতটুক পর্যন্ত হলো যে এই জায়গাটা, এই এতটুক, এটা হলো যে 15 মিটার। আমাদের এই যে এই বিন্দুটাতে, এই এ বিন্দুটাতে, এই এ বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি কোনটা বেশি নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় বিভব শক্তিটা হবে যে উচ্চতা হবে যে 15 মিটার, কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমাদের এইচ লাগবে। এইচ হলো যে অতিক্রান্ত দূরত্ব, তার মানে তাকে এতটুকু দূরত্ব আসতে হবে। এই যে আমি লাল রং দিয়ে দেখাচ্ছি, এতটুকু আসতে হবে। এতটুকু 15 মিটার, ভূমি হতে 15 মিটার আসার জন্য এতটুকু, এদিকে এতটুকু আসতে হবে। ভূমি হতে 15 মিটার উচ্চতা হিসাব করার জন্য তাকে এখান থেকে এতটুকু আসতে হবে। তো সেটা হবে যে কত? 50 বিয়োগ 15। ঠিক আছে? 50 বিয়োগ 15, যেহেতু টোটাল উচ্চতাটা হলো 50 এবং সে আমরা 15 মিটার উচ্চতা হিসাব করছি গতিশক্তি এবং বিভব শক্তি, আর এখানে এইচটা হলো যে অতিক্রান্ত দূরত্ব। তো এখানে সে এতটুকু দূরত্ব অতিক্রম করে 15 মিটার উচ্চতা আসবে। এই যে এই এতটুকু ডিসটেন্স, এই ডিসটেন্সটা অতিক্রম করে সে এখানে এ বিন্দুতে 15 মিটার উচ্চতা আসবে। ঠিক আছে? তাহলে আমরা লিখি এখানে 50 বিয়োগ 15 মিটার, বিয়োগটা করে ফেলি। 50 থেকে 15 বিয়োগ করলে কত আসবে? 50 বিয়োগ 15, 35 মিটার। ঠিক আছে? তাহলে এটাই হলো যে আসলে এই মানে অতিক্রান্ত দূরত্বটা। তাহলে আমি এদিকে মুছে দেই। মানগুলো বসাই, এটা 0, জি এর মান 9.8, এইচ তো পাইলাম এখন
35 তাহলে এগুলো একটু গুণটুন করি, হিসাব নিকাশ করি কত আসে দেখি। 35 ইন্টু 9.8 ইন্টু 2, 35 ইন্টু 9.8 ইন্টু 2 ইকুয়াল টু 686, 686। তাহলে বি স্কোয়ার মানটা আমরা পেয়ে গেছি। এই যে এখানের জন্য বি স্কোয়ার মানটা রাখছি আসলে, ঠিক আছে। তাহলে আমি বি স্কোয়ার মানটা এখানে একটু লিখে রাখি। বি স্কোয়ার সমান আমরা পাইলাম যে 686। এটা একক বসানোর প্রয়োজন নেই, যেহেতু এটা আমরা এখানে জানি কোনো কাজ করবো না, মানটা ওখানে বসাবো। সুতরাং আগে প্রথমে 15 মিটার উচ্চতায় বিভব শক্তি বের করে ফেলি। বিভব শক্তি ভি, বিটা একটু ঠিক করে দেই। বি সমান mgh, ঠিক আছে। বিভব শক্তি বি সমান mgh। তাহলে লিখে ফেলতেছি আমি এগুলা দোকানে আমার এই যেগুলা মুছে দেই। এম হলো যে আমরা একটু আগে বের করেছি 0.5252442 কেজি, গণত্ব দরকার নাই, কেজি। 0.52442 কেজি। তারপরে জি এর মান তো আমরা জানি, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচটা হলো যে যেহেতু 15 মিটার উচ্চতায় আমরা, আমাদেরকে বলা হয়েছে 15 মিটার উচ্চতায়, তাহলে বিভব শক্তির জন্য উচ্চতা হবে যে 15 মিটার, 15 মিটার। তাহলে এখানে লিখি আমরা, তাহলে খেয়াল করো বিষয়টা, মানগুলো বসাই দেই। 0.52442 গুণন 9.8 গুণন এস এর মান হলো 15। তাহলে এখন একটু হিসাব করি কত আসে দেখি। আমি হিসাবটা করলে কত আসে দেখি। পয়েন্ট একটু স্পষ্ট করে দেই। 0.522 না 52442, 0.52442 গুণন 9.8 গুণন 15 পাইলাম যে 77 0.09 লিখতে পারি মোটামুটি ভাবে, 09 জুল। এটাই হলো যে বিভব শক্তি 77.09। খেয়াল করে বিষয়টা, 09 জুল। একটু লিখে দিলাম, 2 দশমিক স্থান পর্যন্ত নিলাম, এখানে বেশি নিলাম না। এবার আসি আমরা গতিশক্তিতে। 15 মিটার উচ্চতায় এই যে গতিশক্তি, 15 মিটার উচ্চতায় গতিশক্তি, টি সমান হাফ এম বি স্কোয়ার। হাফ লিখলাম, এম তো আমরা পাইলাম একটু আগে 0.52442 গুণন বি স্কোয়ারের মান তো এই যে 686। এখন আমরা এগুলো একটু ক্যালকুলেশন করি কত আসে দেখি এটা। তাহলে এখানে পয়েন্টটা একটু স্পষ্ট করে দেই। 0.52442 গুণন 686 ভাগ 2, ঠিক আছে। এই যে পাইলাম আমরা
179.88 লিখতে পারি আমরা মোটামুটিভাবে। 179.88 জুল। এই যে 15 মিটার উচ্চতায় বিভব শক্তি হলো যে 77 তো ঠিক আছে, এটা ভি এর চেয়ে বেশি, গ্রেটার দেন বিভব শক্তি, আমরা লিখে দিই বিভব শক্তি। কারণ বিভব শক্তি অনেক, বিভব শক্তি অল্প, আমরা পাইলাম যে 77.09 জুল। আর যেখানে গতি শক্তি পাইলাম যে আমরা 179.88 জুল। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে গতি শক্তিটাই বেশি। তাহলে আমরা একটু কমেন্টটা লিখে দিই, এগুলোর দরকার নেই, এখানে লিখে দিই। সুতরাং ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে গতিশক্তির পরিমাণ বেশি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, ভূমি হতে 15 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে গতিশক্তির পরিমাণ বেশি হবে। ঠিক আছে, গতিশক্তির পরিমাণ বেশি হবে লিখে দিই। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আমাদের আজকে করালাম। একটা ভার্নিয়ার, এই যে একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয়, যেটা স্লাইড ক্যালিপার্সের ব্যাপার, পরিমাপের বা মাপযোগের ব্যাপার স্যাপার ছিল, ওটাও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এটা গতিশক্তি বিষয়, যেখানে গতিশক্তি এবং বিভব শক্তির ব্যাপার স্যাপার আছে, দুটোই করলাম। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ধাপে ধাপে একদম ডিটেইলি বিশ্লেষণ করে বুঝিয়ে করে দেওয়ার, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরেও কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করবো তোমাদের আর যেখানে বুঝতে পারো না প্রশ্নগুলো উত্তর দেওয়ার। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। হ্যাঁ, তো তোমরা বাসায় এটা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা। আর কোথাও না বুঝলে চেষ্টা করবা ভিডিওটা রিভিউ করে কয়েকবার দেখা, তাইলে আশা করি খুব সহজে বুঝতে পারবে। যেহেতু আমি প্রত্যেকটা টার্ম বারবার এবং খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রতিটা ধাপ, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস এখানে এতটুকুই থাকবে। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা, সাবধানে থাকবা। আল্লাহ হাফেজ।